হাই বন্ধুরা, চলে এসেছি অরিজিৎ অফিসিয়াল ব্লগে। আজ আমার সাথে বসে কে আছে? সুদীপেন্দু দত্ত। দেখেছেন, সুদীপেন্দু দত্তর সাথে আমার আলাপ থ্রু ফেসবুক, এবং আলাপের পর ওর সাথে শক্তি সম্মান 2024-এর অ্যাওয়ার্ড উইনার অ্যাওয়ার্ড, তাই তো? একদমই তাই। তো পাওয়ার পর কতটা শক্তি বেড়েছে? প্রচন্ড শক্তি বেড়েছে। এবং সত্যি কথা বলতে এরকম একটা অ্যাওয়ার্ড শো মানুষকে মোটিভেট করার ক্ষেত্রে বা উদ্বুদ্ধ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা রেকগনিশন, যেটা বলে না যে একটা সম্মান, এই সম্মানটা কিন্তু আমাদেরকে মোরালি বুস্ট করে দেয়, মানসিকভাবে প্রচন্ড উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। ওকে যেমনি শক্তি সম্মান একটা প্রেরণা জুগিয়েছে, তেমনি আমাকেও প্রেরণা যোগায় ওদের মতন ফাইটার্সদের সাথে আলাপ হয়ে শক্তি সম্মান দিতে পেরে একটা সম্পর্ক গড়ে ওঠা, যে সম্পর্কটা বহু বছর চলে। দেখুন, শক্তি সম্মান 2022 থেকে শুরু হয়েছিল। সেই 22 থেকে কিন্তু প্রত্যেকটা ফাইটার্সের সাথে আমার রিলেশন রয়ে গেছে। সবার সাথে হয়তো মিশন 100 ফাইটার্সে গিয়ে এখন অবধি শ্যুট কমপ্লিট করতে পারিনি, কিন্তু আমার হোম ভিজিট শুরু হয়ে গেছে। যেমনি আজকে ফার্স্ট আমি কিছুদিন আগে আসিফের ওখানে গিয়েছিলাম, আজকে সুদীপেন্দুর কাছে এলাম, জাস্ট একটা হোম ভিজিট করা, ওর সাথে আরেকটু গভীরভাবে পরিচয় করা। কেননা আমি অ্যাওয়ার্ড শো এর আগে সচরাচর কারোর সাথে মিটও করি না, দেখাও করি না, যা ফোনে কথা হয়। তো আমার উদ্দেশ্য থাকে অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আমার যাতে ওদের সাথে আমার জার্নিটা শুরু হয়। তো সুদীপেন্দু, একটু যদি নিজের সম্বন্ধে একটু দর্শকদের বলো। আচ্ছা, আমার যখন এক বছর 1.5 মাস বয়স, তখন আমার সেরিব্রাল পলসি ধরা পড়ে। তো সেরিব্রাল পলসিটা কি সেটা একটু ছোট করে বলি। সেরিব্রাল পলসি হচ্ছে, আমরা যেমন জানি যে আমাদের সমস্ত সঞ্চালনা শরীরে ব্রেন দ্বারা চালিত হয়। তো ব্রেনের কোনো অংশে জন্মের পূর্বে, মানে জন্মের আগে, জন্মের সময় বা জন্মের পরে যদি কোনো কারণে আঘাত লাগে, তাহলে সেই অংশটা কাজ করার ক্ষমতা কমে যায় বা অসুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু সেরিব্রাল পলসি হতে পারে। এবার সেরিব্রাল পলসি অনেক রকম প্রতিবন্ধকতা, কোনো সময় কারো হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হয়, কোনো সময় কারো কথা বলার ক্ষেত্রে অসুবিধা হয়, কানে শোনার সমস্যা হতে পারে, আর মাল্টিপল ডিসেবিলিটিও হতে পারে। কিন্তু সেরিব্রাল পলসি কিন্তু মানুষের জীবনের চলার পথকে আটকে দেয় না। সেরিব্রাল পলসি নিয়েও অনেক কিছু করা সম্ভব। যেমন আপনি আমাকে দেখছেন, আমি 1 বছর 1.5 মাস বয়সে যখন আমার ধরা পড়ে, তখন আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসি বলে একটি সংস্থায় ডাক্তাররা আমাকে রেফার করে নেন, যেটি বিগত 50 বছর বয়স, 50 বছর ধরে এই কাজটা করে চলেছে, যে সেরিব্রাল পলসি যুক্ত বাচ্চাদেরকে একটা নতুন আশার পথে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের শিক্ষা, তাদের বেড়ে ওঠা, থেরাপির মাধ্যমে। সেরিব্রাল পলসির কিন্তু কোনো ওষুধ এখনো পর্যন্ত নেই। থেরাপি, সেটা স্পিচ থেরাপি হতে পারে, আপনার ফিজিওথেরাপি হতে পারে, যার দ্বারা তাদের যে পেশিগুলো বা যে অংশটা কাজ করছে না, সেগুলোকে সঞ্চালন করার সুযোগ, মানে সঞ্চালনা করার বা শক্তি বাড়ানোর সুযোগ করে দেয় হচ্ছে এই থেরাপিগুলো। যাদের কথা বলার সমস্যা হচ্ছে, তাদেরকে স্পিচ থেরাপি দেওয়া, বা আমাদের যারা কথা বলতে পারে না, তাদের কিভাবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে, এখন অনেক ডিভাইস বেরিয়েছে, আমরা কমিউনিকেশন বোর্ড ডিজাইন করি, যার থ্রু দিয়ে তারা কমিউনিকেট করতে পারে। কারণ আমরা মনে করি ভাব প্রকাশের অধিকার সবার রয়েছে। তো সেরকমভাবে আমি আইআইটিতে পড়াশোনা করি, তারপর নর্মাল স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক, এবং তারপর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আমি সোশিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন করার পর আমি বিভিন্ন কর্পোরেট সেক্টরসে কাজ করার সুযোগ পাই। আমি টিসিএসে 6 মাস অ্যাজ আ রিটেনার কাজ করি, তারপর রুইয়া গ্রুপ, এবং তারপর আমার মনে হলো যে আমি এনজিও সেক্টর, মানে শিশু সেবা বলে একটি এনজিওতে প্রায় 4 বছর অ্যাজ আ টিচার, অ্যাজ অ্যান অ্যাডমিন অফিসার, অ্যাজ আ ডিরেক্টর, মানে পর আর কি, মানে তুমি একটা সচরাচর জবের থেকে এনজিওতে এসে কাজ করার প্রবণতা কেন, এই মাইন্ডসেটটা কেন হলো? আসলে আমার মনে হলো যে সময়, মানে এই ফিল্ডে আমার কিছু দেওয়ার আছে। আমি নিজে তো অ্যাজ আ পারসন উইথ ডিসেবিলিটি, তো আমার মনে হলো যে আমি যদি এই সেক্টরসে কাজ করি এবং এই সেক্টর, মানে ডিসেবিলিটি নিয়ে যদি আমি, মানে তাদেরকে যদি একটা রাস্তা দেখানোর চেষ্টা করি আমার মতো করে। এবং আমার ইনস্টিটিউটে তো আমি ডিসেবিলিটি রাইটস নিয়ে, বা আমাদের একটা গ্রুপ রয়েছে অঙ্কুর অ্যাডভোকেসি গ্রুপ, যারা প্রতিবন্ধীদের অধিকার নিয়ে, শুধুমাত্র প্রতিবন্ধীদের কেন, আর যদি আমি বলি যে 40 বছর বয়সের পর যে কোনো মানুষের হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা দেখা যায়, হার্টের প্রবলেম হয়,
আর্থারাইটিস হয়। আমরা যখন র্যাম্পের কথা বলি, যে বিভিন্ন বিল্ডিংগুলোতে র্যাম্প থাকা দরকার, সেটা কিন্তু আমরা শুধুমাত্র প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের কথা ভেবে বলছি তা নয়। আজ কিন্তু এটা সবার প্রয়োজন। টয়লেটটা যাতে অ্যাক্সেসেবল হয়, যাতে হুইল চেয়ার নিয়ে টয়লেটে ঢোকা যায়, বা কাজ যেখানে করছি বিভিন্ন বিল্ডিংগুলো যাতে প্রপারলি অ্যাক্সেসেবল হয়। তবে যে কমিউনিকেশন, সবাই যেন সবার সাথে কথা বলতে পারে। এবং আমি এটাও বলি যে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে আমরা সমস্ত রকম কোর্স তো করি, আমরা স্পোকেন ইংলিশ শিখি, তাহলে আমরা কেন সাইন ল্যাঙ্গুয়েজের একটা কোর্স করতে পারি না? তাহলে তো যারা কথা বলতে পারে না, আমরা তো তাদের কথা বলতে পারি, একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা। আসলে চেষ্টার উদ্যোগ, হ্যাঁ, ব্রেল শেখা, ব্রেল, এটার উদ্যোগটা একটু এগিয়ে, এটার উদ্যোগটা সবাইকে নিতে হবে। হ্যাঁ, এটার উদ্যোগটা সবাইকে নিতে হবে। যে কোনো ভালো কিছু করতে গেলে একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিয়ে সবাইকে এগোতে হয়। উদ্যোগটা দেখো, এইটা 10 জন আসবে না তোমার সাথে, একজন আসবে। সেইটা তোমাকে কাউকে, তুমি যেমনি নিয়েছো, তোমার যদি মনে হয় তুমি যদি শুরু করো, তোমার পেছনে আরেকজন তোমাকে ফলো করবে, তারপর আরেকজন ফলো করবে, এই করে করে মানুষ তোমাকে ফলো করা শুরু করবে। তো আমি যখন এই শক্তি সম্মানটা ডেভেলপ করেছিলাম 22-এ, তখন আমি নিজেও জানতাম না এত ফাইটার্সদের সাথে আমার ইন্টারাকশন হবে, এত ফাইটার্সদের হোম ভিজিট হবে, আমি সবার বাড়ি যেতে পারবো, মিশতে পারবো, জানতে পারবো। এবং ওরাও যেমনি একটা জিনিসকে শিখছে, জানছে, আমিও তেমনি ওদের সাথে মিশে ওদের লড়াইয়ের কথাটা শুনে আমিও ইন্সপায়ার হচ্ছি। এবং আমি যে কাজগুলো করার চেষ্টা করি, একটা ইস্যু, সোশ্যাল ইস্যু বেসকে ধরে সব প্রজেক্ট বা আনকমন জিনিসকে মানুষের সামনে তুলে ধরা, সেইটার ক্ষেত্রে যে ডেভেলপমেন্টটা দরকার, সেটা ওদের সাথে ইন্টারাকশনটা থেকে আমার মধ্যে ডেভেলপমেন্ট হয়। শুধুমাত্র একটু পার্সোনাল লাইফ নিয়ে বলছি, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ। তো এখন যে জেঠু আছে, আমার বাবা মারা গেছেন ক্যান্সারে, আমার মা, আমার বড়দা, আমার ছোট বুড়িরও রয়েছে, ওনারা আরেকটি ফ্ল্যাটে থাকে। তো মোটামুটি আমরা জয়েন্ট ফ্যামিলি কালচারে মানুষ। আমার দিদি রয়েছে, তার বিয়ে হয়ে গেছে গড়িয়ায়, শ্বশুর বাড়ি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। আমার জেঠিমা কোভিডে মারা গেছেন কোভিডের সময়। তো এই হচ্ছে আমাদের ছোট ফ্যামিলি। এই যে ধরো তুমি শক্তি সম্মানটা পেলে, এই যে তোমার সাথে আমার ফেসবুকের মাধ্যমে আলো, মানে ওর সাথে কিন্তু আমার পরিচয়টা থ্রু ফেসবুকটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা চাইলে খুব পজিটিভ জিনিসের সাথে নিজেদেরকে ইনভলভ করতে পারি। তেমনই এমনি পজিটিভিটির জিনিসগুলোকে ডেভেলপ করার ক্ষেত্রে ফেসবুক একটা ওয়েপেন, যেখান থেকে নেটওয়ার্ক গ্রো করে। তো এইভাবেই আমার সাথে সুদীপেন্দুর একদিন আলাপ হয়, কথা হয়, এবং রিলেশনটা ডেভেলপ করতে থাকে। হয়তো সেই 2023-এ আমার ওর সাথে আলাপ হয়েছিল, কিন্তু যে 2023-এ ওর সাথে আমি ওকে প্ল্যাটফর্মে শক্তি সম্মান নিয়ে আসতে পারি না, যেহেতু তখন টিমটা রেডি হয়ে গিয়েছিল। তো ও 2024-এর শক্তি সম্মানটা পেল। এখানে অরিজিৎ আমার একটা কথা বলার আছে, আমাদের মধ্যে কিন্তু কন্টিনিউয়াস একটা যোগাযোগ ছিল, যে আমরা কিভাবে, আপনি কি কাজ করছেন না করছেন, বা আমি কি কাজ করছি, সবই যেমন যে অ্যাওয়ারনেসে কাজ করছি সেগুলো আপনি ফেসবুকে ফলো করেছেন, বা আপনার কাজগুলো আমরা দেখেছি। আমাদের মধ্যে কিন্তু শক্তি সম্মান কিন্তু শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড শো নয়, এটা আমি প্রত্যেককে বলি, এটা একটা সম্পর্কের জায়গা, সম্পর্কের বন্ধন, যেটা কিন্তু শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড শো এর পাওয়া না পাওয়া দিয়ে শুরু হয়। আসলে কি হতো জানা, যাদেরকে আমি শক্তি সম্মানে নিয়ে আসি তাদেরকে আগে জাজ করা, তাদের মাপকাঠি কত পার্সেন্ট স্বাধীন, কত পার্সেন্ট ডেভেলপ, ওইটা না। একটা মানুষকে আলাপ করে জাজ করা, বন্ধুর মতন মেশা। তার বয়স সীমা সে 5 বছরও হতে পারে, 50 বছরও হতে পারে, তার সাথে রিলেশনটা ডেভেলপ করার আগে চেষ্টা করি। কারণ রিলেশন যদি মজবুত হয়, তখন যে কোনো কাজ করা অনেক সহজ হয়ে যায়। আর সবকিছুর বিচার অর্থ দিয়ে হয় না, সম্পর্কের মূল্য সবসময় বেশি। একদম। তো ও ওই 2023-এ ওর সাথে আমার সম্পর্কটা ডেভেলপ করে, ওর সাথে আমার পরিচয় হয়। আমরা প্রায় হোয়াটসঅ্যাপে কথা বলতাম, মাঝে মাঝে ফোনে কথা বলতাম। এবং 2024-এ শক্তি সম্মানের ফার্স্ট ক্যান্ডিডেট টু বি সিলেক্টেড ছিল সুদীপেন্দু। এখনো মনে আছে, একটা সেদিনকে খুব প্রচন্ড বৃষ্টি পড়ছে। তা আমি বললাম, সুদীপেন্দু তুমি শক্তি সম্মানের জন্য সিলেক্ট হয়েছো? বলছে, অরিজিৎ দা এটা কি, কখন, আমি কেন হলাম, কি হলাম? ও খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। তারপরে ঝড় বৃষ্টি, প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, দুর্যোগের দিন ওকে আমি এই প্রপোজালটা দিই যে তুমি 2024-এর
শক্তি সম্মানে সিলেক্টেড হয়েছে। তো সেদিনকে ভালো করে ও শুনতে পায়নি আমার কথাগুলো, তো আবার আমরা পরের দিন ওকে ফোন করে ওর সাথে কথা হয়। তো এই করে একটা আমাদের জার্নি শুরু হয়। তো আমার জার্নিটা চলবে মানে এটাই বলতে চাই যে আমার শক্তি সম্মান পেয়ে গেল মানে স্টেজে এসে অ্যাওয়ার্ড নিলাম, সার্টিফিকেট নিলাম, চলে গেলাম, না। আর পেলো না মানেই যে সম্পর্ক শেষ, না, পাওয়া না পাওয়ার বাইরে উঠে কাজ। অনেকে আসে যারা মানে একটা তো মাপকাঠি থাকে যে এই বছর যেমনি 21 জনকে আমরা দিয়েছি, হ্যাঁ আমি 20 জন টার্গেট রাখি, প্রত্যেক বছরই 20 জনকে আমরা নিয়ে আসি প্ল্যাটফর্মটায়। তো যারা পাচ্ছে না তাদের হতাশ হবার বা দুঃখ পাওয়ার কিছু নেই। আমি আউট স্টেশনের সবাইকে বলতে পারবো না সেম কথাটা, কারণ আমি আউট স্টেশন মানে দিল্লি হোক, নয়ডা হোক, যেমনি মুম্বাই হোক, কলকাতার বাইরে থেকে আমি একজন করে ক্যান্ডিডেট নিই লজিস্টিক ওয়াইজ, আর বাদ বাকিটা সব কলকাতা থেকেই থাকে। কিন্তু মানে আমি পেলাম না মানে তার কোনোদিন পাবো তা নয়, হয়তো এইবারে হয়ে উঠলো না, আপনার নামটা কিন্তু আমাদের এনলিস্টেড করা আছে এবং আগামী দিন আমরা আবার আপনাকে কন্ট্যাক্ট করব। ওটা আপনাকে করতে হবে না, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। তো আপনাদের এক্সাইটেড হয়ে যাওয়া, দুঃখ পাওয়া, মন খারাপ করার কোনো বিষয় নেই। আচ্ছা একটা কথা বলি, হয়েছে তা আরেকবার বলি, আমরা কিন্তু চাই, আমাদের লক্ষ্যটা কিন্তু এক, যে আমরা আমাদের কাজ দিয়ে আমরা আমাদের, আপনি যেটা করছেন বা আমরা যেটা করছি, 1 জন থেকে 10 জন, 10 জন থেকে 1000 জনের মধ্যে ছড়িয়ে যাওয়া, মানে বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়, মায়ের কাছে শুনতাম। তা আমাদের কাজ কিন্তু শুধুমাত্র পুরস্কার পাওয়া না পাওয়া নয়, আমাদের কথা যদি মানুষের মধ্যে পৌঁছে, আমরা যদি 5 জন লোককে ইন্সপায়ার করতে পারি, প্রতিবন্ধকতাকে, তাদের যে প্রতিবন্ধকতা, আমি শুধুমাত্র যে যাদের আপনি দেখতে পাচ্ছেন তারাই প্রতিবন্ধী তা কিন্তু নয়, প্রতিবন্ধকতা একটা পরিস্থিতি যার সম্মুখীন যে কোনো মানুষ যে কোনো সময় হতে পারে, আর্থিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, জীবনে একটা ফেজ আছে, সেটাকে কাটিয়ে ওঠার যে লড়াইটা, সেই লড়াইটা কিন্তু মানে সেই লড়াইটা কিন্তু চালিয়ে যেতে পারে, সেই লড়াইতে দাবি রাখে একদম, যে কারোর বাড়িতে হয়তো হট করে এমন একটা রোগের খবর এলো যে এই বাড়িতে সেটার জন্যই তোমার কাছে আসা, এবং আগামী দিনে তোমাদেরকে নিয়ে আমার যে প্রজেক্টটা হয় মিশন 100 ফাইটার্স, এদের ফাইটার্স বলি, এবং 2026-এ মিশন 100 ফাইটার্সটা কমপ্লিট হবে, ফার্স্ট ফেজটা মানে সিজন 1 কমপ্লিট হবে, মানে আমার শক্তি সম্মানের 100 জন ফাইটার আমার টিমে থাকবে, যাদেরকে নিয়ে আমরা একটা সেমিনার করব, এবং আমাদের সাথে ওর কাজ ক্রমাগত ডেভেলপ এখন করতে থাকবে। এবং আজকের এই হোম ভিজিটটা শুরু হলো ওকে জানার জন্য, এরপরে আমরা শুটিং করতে আসব এবং ওর এপিসোড তৈরি হবে মিশন 100 ফাইটার্সে, যেখানে আমার এই প্ল্যাটফর্মটা চেষ্টা করছে ওদের যে সমস্যা, ওদের যে ড্রিমস, ওদের যে লড়াইটা, এটা প্রচার করতে, মানুষের সাথে জনসংযোগ করাতে। যদি কোনো মানুষের মনে হয় যে আমি সুদীপেন্দুর পাশে থাকতে চাই, তারা তোমার সাথে যোগাযোগ করতে পারে ডাইরেক্টলি। আমার পাশে শুধু না বলবো যে আমাদের মুভমেন্টটার পাশে, আপনি তোমার মুভমেন্ট, আমার মুভমেন্ট, সবার কিন্তু লক্ষ্যটা এক। প্রথম কথা, তোমাকে সুদীপেন্দু বলে একটা মানুষ আছে, তার জীবনে এরকম একটা সাকসেস স্টোরি আছে, এইটা অনেকেই জানে না। যারা ওকে চেনে জানে, যারা চেনে না তারা খুঁজে পায় না, জানে না। আমার কাজ হচ্ছে, আমার প্ল্যাটফর্মের কাজ হচ্ছে এই মানুষগুলো, এই ফাইটারগুলোকে ছড়িয়ে দেওয়া, সমাজে এবং প্রচার, এবং সমাজের মধ্যে পজিটিভিটি, মানে আমরা যেখানে এত নেগেটিভ জিনিসের ভাইব্রেশনে জড়িয়ে গেছি, ভালো কিছু দেখতে পাই না, আর দেখে আঁকড়াতে চাই না, ভয় পাই। পজিটিভিটিটা মানুষকে বাঁচতে সাহায্য করে। আমরা যখনই বলি করি যে এরকম এটা করবো, তখনই মনে হয় যে এটা কি পাবো, কেন পাবো, কি হবে, এতগুলো প্রশ্ন হবে, কি হবে সেটা ক্রমশ প্রকাশ। জীবন, সমাজ এবং সিচুয়েশন আমাদেরকে এটা জানিয়ে দেবে যে এরা কি করতে পারে, এদের সুযোগ, সঠিক প্লেস, সঠিক সুযোগ এবং সঠিক রেসপেক্ট, ডিগনিটি, মানে ওকে ডাকছি মানে একটা হ্যান্ডিক্যাপ্ট আসছে বলে হ্যাঁ বাবা দেখে দেখে 10 জন, একটা নর্মাল, যদি আমি আপনার বাড়িতে গেলে যাভাবে যাব, ও সেম ভাবে যাবে। ও আমাকে প্রায় রাস্তায় আনতে যাচ্ছিল, আমি বলেছি না যেও না, কিন্তু ও আবার 3 তলা থেকে নেবে 1 তলা সিঁড়ি দিয়ে চলে এসছে। ওর সিঁড়ি দিয়ে মানে উপর নামা করা খুবই টাফ, কিন্তু করেছে। তো এটা সুদীপেন্দু একটা মানসিকতা। ধরো আমি একটা নর্মাল কারোর বাড়িতে গেলে সে বলতো দাঁড়িয়ে 3 তলায় চলে আসুন, এবং ডিরেকশনটা বলতো হ্যাঁ আপনি উঠে চলে আসুন, কিন্তু তুমি এসছো, এটা একটা ভালোবাসা বলো, রেসপেক্ট বলো, যেটা শেখার জিনিস, সেটা জানার জিনিস। আমরা যদি মানুষকে সবকিছু অর্থ দিয়ে সাকসেস স্টোরিটা হয় না, সাকসেস স্টোরি করতে গেলে ভালোবাসা, রেসপেক্টটা দরকার। আমার একটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগটা দেখছেন,
এদের কথা শুনুন, জানুন এবং এদেরকে সঠিক রেসপেক্ট দিন, বুঝুন, এদেরকে বোঝার চেষ্টা করুন, ফিল করার চেষ্টা করুন। এবং প্রত্যেকের কিন্তু একটা ভাব প্রকাশের ক্ষমতা রয়েছে, মাধ্যম রয়েছে, সেই মাধ্যমটা তোমাকে সেই সুযোগটা না দিলে তুমি প্রকাশটা করবে কোথায়? সেই জায়গাটা তোমাকে প্ল্যাটফর্মটা দিতে হবে। তো আমি চেষ্টা করছি ওদেরকে সেই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, আমার সীমিত ক্ষমতা তার মধ্যে থেকেই যতটা আমি পেরে উঠছি। তো আজকের এই ব্লগটা শুভেন্দু এখানেই শেষ করে দিই, নাহলে সব বলে দিলে তোমার আগামী দিনে সেগুলো তো বেরিয়ে চলে যাবে। এ দেখো ঘড়ি ঘন্টা বেজে গেছে 12টা, কটা বাজে? 11টা বাজে, ঘড়িতে 11টা। আর শুধু কিন্তু ছিল যে ফ্রেমটা করার সময় আমায় বলছিল যে আমি চাইছিলাম 11টা বাজে, কিন্তু 12টা কিন্তু বাজেনি। হ্যাঁ, তো 12টা বাজেনি, 11টা বাজে। আর ও বলছিল অরিজিৎ, আর ঘড়িটা আমি ভাবছিলাম তুমি ফ্রেমটা এমন করে করলে, আমি চাইছিলাম এটা নিয়ে কিন্তু কথা হয়নি আমাদের মধ্যে। কিন্তু আমি কালকে যখন ভাবছি না যে স্পটটা যখন হবে, তখন আমাদের এই ঘড়িটা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, এবং মানে বসার আগে অব্দি কিন্তু স্থির ছিল না। তুমি যদি জীবনে কখনো পজিটিভ ভাবো না, উপরওয়ালা হয়ে যায়। একটা থার্ড এনার্জি আছে, তাকে অদৃশ্য, তাকে দেখা যায় না। অরিজিৎ এখানে বসে বলে আমি এই ঘড়িটাকে ব্যাকগ্রাউন্ড ভেবেছি। আমি তখন মানে যে অরিজিৎ আমিও কিন্তু ভেবেছিলাম যে ঘড়িটাকে যদি ব্যাকগ্রাউন্ড করা যায়। তো কাকতালীয়ভাবে মিলে গেছে। তো আরো ওর সাথে ওকে জানবো, ওর কথা শুনবো, ওর লড়াইটাকে জানবো, এবং ইন্সপিরেশন স্টোরিটা ও আপনাদের সবার সাথে শেয়ার করবে মিশন 100 ফাইটার্সের এপিসোড থেকে। তো আজকের ব্লগটা, অরিজিৎ অফিসিয়াল ব্লগটা এখানেই শেষ করছি। শেষ করার আগে একবার আরেকটা কথা বলে, অরিজিৎ আমি একটু থামালাম, সঙ্গে থাকুন এবং আমাদের মনে রাখুন। আর অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে অবশ্যই দেখবেন, সাবস্ক্রাইব করতে পারবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকাটা আরো সহজ হবে। ব্লগ চ্যানেলটা আমি নতুন করেছি, তার কারণে আমি যেখানেই আগে যাচ্ছি, শুট করার প্ল্যান করছি, যাই করছি আমার ডেইলি লাইফে, আমি চেষ্টা করছি আপনাদের সাথে সেটা তুলে ধরার জন্য। আর আমার যে মেইন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটা সব প্রজেক্টগুলো চলে যাবে যায় সেখানে, সেইটাও কিন্তু অতি অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে নেওয়া। কিন্তু শুধু খুব রেগে যাবো, রেগে গেলে কিন্তু খুব চেঁচায়, খুব বকে, খুব শাসন করে। হ্যাঁ, ও খুব শাসন করে, আমাকেও প্রায় শাসন করার মতনই বলছিল। কটায় বলেছেন? 10টায় বলা আছে টাইম, আসেননি কেন? বারবার ফোন। আমি 10:02 তোর বাড়িতে ঢুকে গেছি, আমি ঢুকে বলেছি 2 মিনিট লেট। ওর কিন্তু খুব কড়া স্যার কিন্তু। তো শুভেন্দু, থ্যাংক ইউ আজকে সময় দেওয়ার জন্য, আমার সাথে আড্ডা মারার। এই বন্ধনটা জোড়ালো হোক সবার সাথে। এবং আমাদের যে উদ্দেশ্য, ভালো জিনিসকে মানুষের সামনে তুলে ধরা এবং স্প্রেড করা। সেটা আরেকটা জিনিস শেষ করার আগে একটু বলি, থিঙ্ক ইনক্লুসিভ টু বি ইনক্লুসিভ। ইনক্লুশন কিন্তু কোনো রকেট সায়েন্স নয়। আপনি ভিতর থেকে ফিল করলে তবেই আপনি সবার জন্য ভাবতে পারবেন, সবাইকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারবেন। যেটা কাজটা অরিজিৎ অফিসিয়াল করছে, আমরাও করছি আমাদের মতো। আমরা একটা পুরো পরিবার, এখন একটা বিগ ফ্যামিলি, সবাই মিলে একসাথে ভালো কিছু করার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ব্লগ। সাবস্ক্রাইব করুন আর নেক্সট ভিডিওগুলোর জন্য ওয়েট করুন। টাটা।